নেপাল, যাকে পৃথিবীর ছাদ বলা হয়, যে দেশের মাটিকে স্বয়ং গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবে পবিত্র মনে করা হয় এবং যে দেশে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট রয়েছে, সেই দেশ নেপাল এখন দক্ষিণ এশিয়ার অন্যতম রাইজিং স্টার। আজ আমরা জানবো হিমালয়ের কোলের এই দেশটির জন্মের ইতিহাস, তাদের রাজতন্ত্রের পতন এবং বর্তমানে নতুন সরকারের আমূল পরিবর্তনের গল্প। নেপালের আয়তন ১,৪৭,৫১৬ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের প্রায় কাছাকাছি। দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই দেশটি চারদিক থেকে স্থল বেষ্টিত বা ল্যান্ডলক। নেপালের উত্তরে চীন, দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারতের অবস্থান। নেপালের বর্তমান জনসংখ্যা ২,৯৬,০০,০০০। নেপালের প্রায় ২/৩ মানুষ সরাসরি কৃষিকাজের সাথে জড়িত। নেপাল প্রবাসীদের মাধ্যমে প্রচুর পরিমাণ রেমিটেন্স আয় করে, যা তাদের জিডিপির প্রায় ৩০%। জিডিপিতে সবচেয়ে বড় অবদান রাখে সেবা খাত, যা জিডিপির প্রায় ৫৫.২%। সেখানে পর্যটন খাত একটি বিশাল ভূমিকা পালন করে। এছাড়াও নেপাল সয়াবিন তেল, পাম তেল, কার্পেট, টেক্সটাইল, চা, কফি, মশলা ও ভেষজ সহ অন্যান্য কৃষি দ্রব্য রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব অনুযায়ী ২০২৬ সালে নেপালের মোট জিডিপি ৪৫.৮৪ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় ১৫৪৮ মার্কিন ডলার, যা ২০২৫ সালে ছিল ১৫১২ মার্কিন ডলার। নেপালের ইতিহাস মানেই বীরত্বের ইতিহাস। একসময় নেপাল ছিল অনেকগুলো ছোট ছোট রাজ্যে বিভক্ত। ১৭৬৭ সালে গোর্খা রাজা পৃথ্বী নারায়ণ শাহ এই ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করে আধুনিক নেপাল গঠন করেন। এখন মজার ব্যাপার হলো, যখন পুরো ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখনও নেপাল তার স্বাধীনতা বজায় রাখতে পেরেছিল। বীর গোর্খালীদের সাহসের সামনে ব্রিটিশরা হার মেনেছিল এবং নেপাল কখনোই কারো উপনিবেশ হয়নি। নেপালের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে মাউন্ট এভারেস্ট, কিন্তু নেপালিরা একে বলে সাগর মাতা। ১৯৫৩ সালে এডমন্ড হিলারি আর তেনজিং নরগে যখন প্রথমবারের চূড়ায় ওঠেন, তখন থেকে নেপাল পর্যটকদের স্বর্গরাজ্য হয়ে ওঠে। নেপালের সংস্কৃতির সাথে ধর্ম ওতপ্রোতভাবে জড়িত। যদিও এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তবে এখানকার জনসংখ্যার প্রায় ৮১% হিন্দু। হিন্দু ও বৌদ্ধ ধর্মের এক চমৎকার মেলবন্ধন দেখা যায় কাঠমান্ডুর অলিত গলিতে। পশুপাথীনাথ মন্দির থেকে শুরু করে লুম্বিনী, সবকিছুতেই নেপালের ঐতিহ্যের ধারক। নেপালের পথ সবসময় মসৃণ ছিল না। ২০০১ সালের ১লা জুন নেপালের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত দিন। রাজপ্রাসাদের ভিতরে চলমান একটা অনুষ্ঠানে যুবরাজ দীপেন্দ্র তার বাবা রাজা বীরেন্দ্র সহ পরিবারের প্রায় সব সদস্যকে গুলি করে হত্যা করে। এই ঘটনা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। এরপরে শুরু হয় মাওবাদী আন্দোলন এবং দীর্ঘ সিভিল ওয়ার। রাজতন্ত্রের প্রতি মানুষের আস্থা কমতে শুরু করে এবং ধীরে ধীরে নেপাল ধ্বংসের মুখে পড়তে থাকে। ২০০৬ সালে নেপালের মানুষ রাস্তায় নেমে আসে এবং কয়েক সপ্তাহ তীব্র আন্দোলনের পরে ২৪০ বছরের রাজতন্ত্রের পতন ঘটে। নেপাল হয়ে ওঠে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক। কিন্তু রাজনীতিতে বারবার ক্ষমতার রদবদল এবং দুর্নীতির কারণে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়েছিল। তারা চাইছিল নতুন কোনো নেতৃত্ব, যারা কেবল প্রতিশ্রুতি দিবে না, প্রতিশ্রুতি অনুযায়ী কাজও করবে। এই সময় দৃশ্যপটে আসেন বালেন্দ্র শাহ, একজন র্যাপার এবং সিভিল ইঞ্জিনিয়ার থেকে নেপালের প্রধানমন্ত্রী। এই তরুণ এখন নেপালের পোস্টার বয়। তিনি ক্ষমতায় এসে শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, বজ্র ব্যবস্থাপনা এবং ঐতিহ্য সংরক্ষণের বৈপ্লবিক সব উদ্যোগ নিয়েছেন। তার এই সাহসী নেতৃত্ব নেপালের তরুণ প্রজন্মের মধ্যে নতুন আশার আলো জ্বালিয়েছে। নেপাল এখন ভারত ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করে নিজেদের অর্থনীতি চাঙ্গা করার চেষ্টা করছে। নেপালের অর্থনীতির মূল ভিত্তি হলো পর্যটন এবং রেমিটেন্স। প্রতি বছর লাখ লাখ মানুষ হিমালয় দেখতে আসে। চীনের সাথে তাদের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক এবং ভারতের সাথে ওপেন বর্ডার পলিসি তাদের অর্থনীতিতে বড় প্রভাব ফেলে। আর সামরিক অবস্থার কথা বললে নেপালি গোর্খা সেনারা বিশ্বের অন্যতম সেরা যোদ্ধা হিসেবে স্বীকৃত। নেপালের সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল এবং তারা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও অগ্রণী ভূমিকা পালন করে।
নেপাল আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে হিমালয়ের প্রাচীন সংস্কৃতি আর অন্যদিকে পরিবর্তনের হাওয়া। বালেন্দ্র শাহদের মতো তরুণরা যখন হাল ধরে তখন মনে হয় এভারেস্টের দেশ নেপাল শুধু পাহাড়েই নয়, উন্নতিতেও একদিন চূড়ায় পৌঁছাবে। নেপালের এই রূপান্তর আমাদের জন্য এক বড় শিক্ষা যে ইচ্ছাশক্তি থাকলে দুর্গম পাহাড়ও জয় করা সম্ভব। আপনার কি মনে হয় নেপালের এই পরিবর্তন কি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর জন্য উদাহরণ হতে পারে? বালেন্দ্র শাহদের মতো নেতৃত্ব কি আমাদের দেশে প্রয়োজন আছে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওটায় লাইক করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।